এই জায়গায় ভাইয়া তোমাকে ডিটেইলসে অনেক 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 কিছু পড়াবে। কোয়ান্টাম কি জিনিস এইটাও তার বুঝি না। চ্যাপ্টারের নাম হচ্ছে সাজেক, সাজেক ট্যুর আমরা দিচ্ছি আর কি। এখানে ঝামেলা যেখানে, ওখানে আবার মজাও পাওয়া যায় আর কি। এই নিচ থেকে নাকি যখন উপরে যায় তখন তখন ইলেকট্রন শক্তি শোষণ করে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, আর উপর থেকে যখন নিচে আসবে তখন শক্তিটা কি করবে, বিকিরণ করবে আর কি। এই স্লাইডের মধ্যে মজা হবে একটা আর কি। আমরা একটা আজকের ক্লাসে ফুল ট্যুরটা দিয়ে আসবো চ্যাপ্টারটাকে। ধরে নাও এটার নাম হচ্ছে সাজেক, চ্যাপ্টারের নাম হচ্ছে সাজেক, সাজেক ট্যুর আমরা দিচ্ছি আর কি। এখানে প্রথমে হচ্ছে কি আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো ভাইয়া বললো যে এখানে আরো কণিকা আছে, বাট এই কণিকার নাম হচ্ছে, এই কণিকার নাম হলো স্থায়ী কণিকা। এই কণিকার নাম হলো স্থায়ী কণিকা। এই কণিকার নাম হলো স্থায়ী কণিকা। বুঝছো? কারণ কি আরো কণিকা আছে ভাইয়া? আছে। ওই কণিকাগুলোর থেকেই প্রশ্ন হবে হবে পরমাণুগুলো কোনটার ভর কত, কোনটা কি জিনিস, হাবিজাবি অনেক কিছু জিনিসপত্র আমাদেরকে পড়তে হবে। এমসিকিউ এর জন্য পড়বো, কিন্তু এমসিকিউ এর জন্য সো প্যারা নিয়ে লাভ নেই, পড়লাম। এবার আসছে পরমাণু মডেল। পরমাণু মডেল মানে কি ভাই? আপনি যাদেরকে স্থায়ী বললেন ওরা একটা পরমাণুর ভিতর তাহলে কোথায় থাকে এটা জানার জন্য পরমাণু মডেল। আমরা এই পর্যন্ত বেশ কিছু মডেল পাইছি। একটা পাইছিলাম হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, একটা পাচ্ছি হচ্ছে আমরা বোর পরমাণু মডেল। পরবর্তীতে যেটা আসলো সেটা হচ্ছে কোয়ান্টাম পরমাণু মডেল বা কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণু মডেল। রাদারফোর্ড আর বোর এটা কোনো ব্যক্তি বিশেষে দিছে, তাই না? রাদারফোর্ড দিছে একটা কোনো হাবিজাবি সালে, তারপর হচ্ছে আমরা এগুলো পরে বুঝবো। আর হচ্ছে যে বোর দিছে হচ্ছে আরেকটা হাবিজাবি সালে। আর কোয়ান্টাম মডেলটা আসলে কি জিনিস, অনেকগুলো পরামর্শের মাধ্যমে, অনেকগুলো নীতি নৈতিকতা জিনিসপত্র সব কিছু, মানে নীতি নৈতিকতা না ঠিক, মানে থিওরি জিনিসপত্রগুলো অনেকগুলো সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন সব কিছু মিলাই নিয়ে এখানে ধরে চলে আসলো। ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমাদের একটু ভালো করে পড়তে হবে। বাট মজার ব্যাপার হলো আমার কাছে একটা এক্সট্রা এজ আছে যে রাদারফোর্ড অ্যান্ড বোর আমরা সবসময় সব কিছু ভালো করে পড়ে আসছি, বুঝে আসছি আর কি, এরকম। আচ্ছা, এরা না হয় আমরা সব বুঝলাম, কোনো তো ইস্যুস নেই। আচ্ছা, এবার আমরা যদি যাই কোয়ান্টাম বলবিদ্যা মডেলে, এখান থেকে আমরা একটা শব্দ পাইছিলাম কোয়ান্টাম, বাট আমরা কোয়ান্টাম কি জিনিস এইটাও তার বুঝি না, বুঝি না। তো এবার আমরা কোয়ান্টাম শব্দটাকে আমরা ভাঙবো আর কি। তো ভাঙতে গিয়ে আমরা কোয়ান্টাম বলবিদ্যা জিনিসটা সম্পর্কে একদম ভালো একটা দক্ষতা নিব আর কি। হোয়াট ইজ কোয়ান্টাম, জাস্ট এই শব্দটাকেই ভাঙবো, এই শব্দটাকেই ভাঙবো, ভেঙে ভেঙে দেখবো আর কি। এই জায়গায় ভাইয়া তোমাকে ডিটেইলসে অনেক 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 কিছু পড়াবে আর কি, অনেক কিছু পড়াবে। ঠিক আছে? আচ্ছা, এই পার্টটা হুট করে আমাদের বইয়ের ভিতরে ধরো যে, আচ্ছা, তো এইটা পড়ানো একটা একটু ঝামেলা, হ্যাঁ, বাট মজার ব্যাপার হচ্ছে, বাট ঝামেলা যেখানে ওখানে আবার মজাও পাওয়া যায় আর কি। বুঝছো? তুমি পড়াশোনাটা একটু যদি মজা পাওয়া শিখতে পারো না, তবে ভালো হবে। তুমি দেখো ফার্স্ট ইয়ার, তাই না? তোমার তাহলে মজা নিয়ে পড়তে পারাটা খুবই ভালো একটা কাজ হবে আর কি, চ্যালেঞ্জও একটা। সো আমরা কোয়ান্টাম বলবিদ্যার পার্টটা খুব ভালো করে বুঝবো আর কি। এইখানে আমরা কিছু সায়েন্টিস্টের নাম শুনবো আর কি। কেউ নাকি তার নাম নাকি ডি ব্রগলি, কারো নাম নাকি আবার শ্রোডিঞ্জার, হ্যাঁ, তারপরে হচ্ছে কারো নাম নাকি হচ্ছে আনসার্টেনটি ভিসিবল দিছে হচ্ছে কি হাইজেনবার্গ, এরকম কিছু নাম আমরা শুনতে পারবো আর কি। তো এদের নামগুলো অনেক সুন্দর, মজার। তুমি নামগুলো শুনছো, হাইজেনবার্গের নাম শুনছো, ডি ব্রগলির নাম শুনছো, তুমি হচ্ছে যে শ্রোডিঞ্জারের নাম শুনছো আর কি। বুঝছো? তো এরকম টাইপের, তো এরকম অনেকগুলো নাম আমরা এখানে শুনবো। ঠিক আছে? শোনার পরে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো, আমরা এখানে ম্যাথের নিয়ে কথাবার্তা বলবো। আমরা ম্যাথের কিছু বেসিক ওখানে পেয়ে যেতে পারি, ডিফারেন্সিয়েশন কি, ইন্টিগ্রেশন কি, তারপরে হচ্ছে ফাংশন কি জিনিস, এগুলো জিনিসপত্র আমাদের এখানে চলে আসবে। অ্যান্ড ফিজিক্সও চলে আসবে, মজার ব্যাপার। বুঝছো? তো ফিজিক্সের যদি তুমি একটু এসেন্স পাইতে চাও, ওকে, ওয়েলকাম টু দ্য কোয়ান্টাম বিদ্যা, কোনো প্রবলেম নেই, আসো। এবার তুমি এখানে আসো। কোয়ান্টাম পড়ছি, আমরা এটা পড়ছি। আচ্ছা ভাই, যে কোয়ান্টাম বলবিদ্যার সাথে এখানে কানেকশনটা কোথায়? কোয়ান্টাম আসলে কী করছে এখানে? মেইন কাহিনীটা যেটা হলো, পরমাণু মডেল নিয়ে যখন আমরা কাজবাজগুলো করলাম, তখন আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটা জিনিসের অবস্থানগুলো খুব ভালো করে বুঝলাম। ঝামেলা তো আর নাই না। কিন্তু ইলেকট্রন আসলে আছে কোথায়, ইলেকট্রন আছে কোথায়, ইলেকট্রনের ব্যবহার সেবারগুলো আসলে কী জিনিস এটা জানতে হবে না? আমি তোমাকে বলে দিলাম যে ইলেকট্রন যে বাইরে আছে, কেন্দ্রে নেই, কেন্দ্রের বাইরে আছে। বাট কেন্দ্রের বাইরে কেমন আছে, কোথায় আছে, কেমনে কি করতেছে, একটু তো বলতে হবে, তাই না? হ্যাঁ, এনার্জি লেভেল কি আসলে 7টা নাকি আছে, অনেক হইতে পারে আর কি। হ্যাঁ, অনেক মানে অনেক। এনার্জি লেভেলগুলো আসলে কি গোল, নাকি ওর সাথে অন্য কিছু উপবৃত্তাকার, নাকি এরকম একটা সুন্দর বৃত্তের মতো এরকম, নাকি হচ্ছে পেছনে 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 এরকম কিছু একটা, এই জিনিসগুলো মানে কি আসলে? তো এগুলো সব জিনিসপত্র আমরা এখানে নিয়ে আলোচনা করবো আর কি। তো টু বি স্পেসিফিক, আমরা এখানে কার নিয়ে কথাবার্তা বলবো? আমরা ইলেকট্রনকে নিয়ে কথাবার্তা বলবো। যদি আরও কথাবার্তা বলি, ইলেকট্রনটা কোথায় আছে, কেমন আছে, সব কাহিনীগুলো এখানে আলোচনা হবে। মজা হবে, এই স্লাইডের মধ্যে মজা হবে একটা আর কি। এখানে বইয়ের ভিতর আছে,
সেটাও পড়বো, বইয়ের ভিতর নাই ওইটাও পড়বো আর কি। বিশ্বাস করো এটা পড়বো। তাহলে ভাই আমি যদি এটা পড়ি, এটা যদি আমি পড়ি, কোয়ান্টাম বলবিদ্যা নামে যে পার্টটা আমার কাছে আছে, ধরো আমি এটা পড়লাম, তো পড়লে আমার বেনিফিটটা আরও কোথাও কি হবে? আপনি যেটা বলতেছেন যে ভাই আপনি ফিজিক্স নিয়ে আসবেন, আপনি ম্যাথ নিয়ে আসবেন, এই এত বড় জিনিসটা আপনি আমাদেরকে যে দিবেন, তো দিয়ে এটা কোনো কাজে লাগবে? ধরো তুমি এটা জিজ্ঞাসা করলো আর কি, ধরো তোমার মনের ভিতরে এটা আসবে, যখন পড়াবো তখন আসবে ওই লেকচারটা করানোর পরে। আমি তোমারে বলবো কি জানো, তোমার ফিজিক্স নামে একটা বই আছে জানো? ফিজিক্স, ফিজিক্স সেকেন্ড পেপারে কয় নাম্বার চ্যাপ্টার? 9 নাম্বার চ্যাপ্টার। হ্যাঁ, ওই চ্যাপ্টারটা তুমি যদি খুলে দেখো তোমার কাছে, আমরা এইখানে এসে যা যা পড়বো, এই যে পরমাণু মডেল যা যা পড়বো, এই জিনিসগুলোর ম্যাক্সিমাম জিনিসপত্র আমাদের ওইখানে আছে। এক ঢিলে দুই পাখি হবে আর কি, ঠিক আছে? সো আমরা এইখানকার মধ্যে ওই জিনিসটাও রেডি করে ফেলবো, কি বলো? তাহলে আমরা একটা টাইমে দুটা চ্যাপ্টার জিনিসপত্র যখন পড়ে ফেলবো, তখন তোমার মনে হয় কিন্তু ভালো একটা সাপোর্ট একটা হবে আর কি। ক্লিয়ার কথাটা? ওকে, এটা না হয় না ভাই বুঝছি। এবার আপনি পরেরটাতে আসেন, ইলেকট্রন কোথায় আছে? তুমি দেখো এই চ্যাপ্টারটা আমরা একটা গল্পের মতো করে পড়তেছি। প্রথমে শুরু করছিলাম কি ইলেকট্রন, বুঝছো কথাটা? ছাড়ছে ইলেকট্রনটা নিয়ে আসে, ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে আমরা একটা পরমাণু মডেল পড়ছি। এবার ইলেকট্রনটা নিয়ে গিয়ে কোয়ান্টাম বলবিদ্যার মাধ্যমে ইলেকট্রন নাকি হাবিজাবি পরিচয়পত্র জানলাম, ঠিক আছে? রিলেট করে করে পড়লাম আর কি, আরও রিলেট করতেছে করে এখান থেকে ওই ইলেকট্রনটা বিন্যস্ত থাকে কেমনে, অরবিট অরবিটালে কেমনে কেমনে থাকে, কার কার রুলস লাগবে না লাগবে, সব জিনিসপত্রগুলো নিয়ে ডিটেলস আলোচনা এখানে হবে, বুঝছো? ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কী হতে পারে, ইলেকট্রনের হিসাব নিকাশ কী হতে পারে, পরমাণুর বাইরে কেমন ইলেকট্রন আছে, একটা যদি আয়ন হয় সেখানে ইলেকট্রন কেমন আছে, যৌগ যদি হয় সেখানে ইলেকট্রন কতগুলো আছে, যোজ্যতা ইলেকট্রন কী, মোট ইলেকট্রন কী, সব কিছু জিনিসপত্র নিয়ে কথাবার্তা হবে, বুঝছো? কোথাও যদি দেখো দুটো জিনিসের ইলেকট্রন সমান, তখন তাকে কী বলবো? যদি কোথাও দেখো যে প্রোটন সমান, তখন তাকে কী বলবো? কোথাও যদি ইলেকট্রনের চেঞ্জ হয়, কোথাও যদি পরমাণুটাই চেঞ্জ হয়ে যায়, এখানে কি কি হইতে পারে না হয়, সব জিনিসগুলো এখানে নিয়ে আলোচনা হবে। আচ্ছা, তার মানে এখানে বহুত আলোচনা আছে আর কি, ঠিক আছে? এখানে বহুত আলোচনা আছে, আমরা আলোচনা না হয় করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এরপরে আমরা ইলেকট্রন না হয় বুঝছি। ইলেকট্রন থাকবে কই? ইলেকট্রনটা থাকবে কই? ধরো যে আমরা তো এই ছবিটা সবাই ছোটোবেলার থেকে জানি, এই যে প্লাস আছে, এইরকম কাহিনী করে ভাই এই অরবিটালগুলোতে ইলেকট্রন আছে, মানে এই অরবিটগুলোতে ইলেকট্রন আছে, এই অরবিটগুলোতে ইলেকট্রন আছে, এটা তো আমরা জানি, জানি না? ওকে, তাহলে এই নিচ থেকে নাকি যখন উপরে যায় তখন তখন ইলেকট্রন শক্তি শোষণ করে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, আর উপর থেকে যখন নিচে আসবে তখন শক্তিটা কি করবে? বিকিরণ করবে আর কি। তাহলে শোষণের সময়ে বর্ণালী দেখা যাবে, বিকিরণের সময়েও বর্ণালী দেখা যাবে। তাহলে এই বর্ণালী যে ব্যাপারটা, ওটা তাহলে কি হবে? শোষণ হবে, বর্ণালী বিকিরণ হবে। আচ্ছা, তাহলে এইখানে আসলো মূল কাহিনীটা, যে বর্ণালীটার মধ্যে আমরা ধর একটা বর্ণালীর দিকে ফোকাস দেবো, আমরা হচ্ছে বিকিরণ বর্ণালী নিয়ে ফোকাস দেবো, ঠিক আছে? কিন্তু ফোকাস দেওয়ার সময় আমরা শুরু করছিলাম কোন পরমাণু দিয়ে? হাইড্রোজেন পরমাণু দিয়ে। কিন্তু ঝামেলা হলো বর্ণালীতে সবগুলো পরমাণুর জন্য যে কথা ব্যাখ্যা করা যায়, এটা আমাদেরকে বলে নাই কেউ, পরে জানতে পারছে। কিন্তু ওই যে বোর সাহেব, উনি আমাদেরকে বলে গেছে হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ কারোর জন্য উনি বর্ণালী ব্যাখ্যা করতে পারত। তো সেটার জন্য আমরা হাইড্রোজেন সদৃশ বিকিরণ বর্ণালীর দিকে ম্যাক্সিমাম ফোকাসগুলো দিব। বাট অন্যান্য মৌলও যদি হয় সেক্ষেত্রে কেমনে কাজ করা যাবে বা কেমনে না কাজ করা যাবে, এটা নিয়ে এখানে কথাবার্তাগুলো বলবো। তাহলে ভাই আপনারা যে চিন্তা করে দেখেন না, যে এইখান থেকে এই যে এখান থেকে ইলেকট্রন যদি উপর থেকে নিচে নামে, তাহলে একটা দাগ দেখা যাওয়ার কথা। এটা কে বলছে? ওই বোর সাহেব বলে গেছে। বাট একটা দাগ কি দেখা যায়? না, মাল্টিপল দাগ দেখা যায়। তাহলে ভাই এইখান থেকে নামার সময় যদি মাল্টিপল দাগ দেখা যায়, তাহলে কি তার নিচতলার থেকে নামার সময় আরও মাল্টিপল দাগ দেখা যাবে? আমরা যদি তার অনেক উপর থেকে তার কি মাল্টিপল দাগ দেখা যাবে? হ্যাঁ, মাল্টিপল দাগ দেখা যাবে না কেন? অবশ্যই যাবে। তার মানে এইখান থেকে নামলে একটা সিরিজ দেখা যাবে, এখান থেকে দেখলে একটা সিরিজ দেখা যাবে, এখান থেকে নামলে একটা সিরিজ দেখা যাবে। তাহলে এই ইলেকট্রনগুলোর জন্য বিকিরণ বর্ণালী যখন কথাবার্তাগুলো বলতেছে, তখন কি দেখা যাবে জানো? তখন এখানে আমরা মাল্টিপল সিরিজ দেখতে পারবো। সিরিজ, ঠিক আছে? লাইম্যান সিরিজ, বামার সিরিজ, হাবিজাবি সিরিজ, এরকম বহুত সিরিজ দেখা যাবে। তো ওই সিরিজগুলো নিয়ে কথাবার্তাগুলো বলবো। এখন যখন সিরিজ নিয়ে কথা বলতেছি, ভাইয়া কেন জানি এখানে ঢেউ খেলানো জিনিসপত্র বলছে। ঢেউ খেলানো মানে কি? ঢেউ খেলানোর কথা বললে তরঙ্গ একটা ভাব চলে আসে, তাই না? আসলে সত্যি কথা বলতে কি, তখন একজন বিজ্ঞানীর নাম কইছিলাম না, ডি ব্রগলি নামে, মনে আছে আজকের গল্পের মধ্যে? হ্যাঁ, ওই ডি ব্রগলি যে আছে,
ওই ভদ্রলোক আমাদের সাথে সুন্দর একটা কথা বলে গেল যে ইলেকট্রন সাথে আলোর সাথে তুলনা করে করে বলল ইলেকট্রনের নাকি দুইটা ধর্ম আছে, ডাবল ক্যারেক্টার। একটা নাকি তার কণা ধর্ম, একটা নাকি ঢেউ খেলানো ধর্ম, মানে তরঙ্গ ধর্ম আর কি। তার মানে এই জন্য ভাইয়া এই তরঙ্গ ধর্মটা দিছে। এখন তরঙ্গ বললে, আমি ছোটবেলায় তরঙ্গ চ্যাপ্টারে পড়ছিলাম, তরঙ্গ বললে তরঙ্গ দৈর্ঘ্য একটা ভাব চলে আসে আর কি, এরকম, তাই না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটাও বের করতে বলতে পারে এখানে বর্ণালীর মধ্যে। এই হিসাব নিকাশগুলো আমরা এখান থেকে সুন্দরভাবে করে ফেলবো, আর তোমাকে এটাতে একদমই বস বানাই ফেলবো আর কি, বুঝছো? এখানে বেশ কিছু ম্যাথ করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় রিলেটেড। ক্লিয়ার কথাটা? ওকে, এবার আসো, এটা জানলাম। জানার পরে ভাই এরা জানছে, সমস্যা কি? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে এবার তোমাকে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারে সুন্দর একটা ইনফরমেশন এটা দিই, সুন্দর একটা ইনফরমেশন। তোমার কারো মনে আছে বেনি আসহ কলা? মনে আছে ছোটবেলা যে পড়ছিলা? বেনি আসহ কলাটা কেমন? এটা কি কোনো কলা? না, এখানে 7টা আলো সংমিশ্রণ না? তাই 7টা আলো যে তুমি পাইছো, সেই 7টা আলো, আলো আসলে এনার্জি তো। আচ্ছা, এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কানেক্টেড আছে। 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যটা থাকলে তখন তুমি কি পাচ্ছ? পর্ণ দেখতে পারতেছ। 400 হইলে বেগুনি, 700 হইলে লাল, 700 হইলে লাল। কাহিনী বুঝতে পারতেছো এবার? হ্যাঁ, মনে নেই ঘটনাগুলা? মনে আছে ওই যে ট্রেনের মধ্যে, ট্রেন যখন, বা ট্রেন বা তুমি হচ্ছে যে জ্যামের মধ্যে চিন্তা করে দেখো, জ্যামের মধ্যে কোন লাইট ইউজ করে? লাল লাইট দিয়ে থামতে বলে আর কি। লাল লাইট দিয়ে কী বলে? থামতে বলে। গ্রিন লাইট দিয়ে যাইতে বলে, এরকম বলে না? লাল দিয়ে থামতে বলছে কেন? কারণ লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সরি তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, তার মানে কি শক্তিটা কম, মানে বিচ্ছুরিত কম হয় আর কি, এরকম। সো যাই হোক, এই ধরনের কথাবার্তা জিনিসটা না, যে কোথায় কোন লাইট ইউজ করতেছে, কেন ইউজ করতেছে, এই ধরনের তথ্যগুলো একটু বলে দিবে আর কি ভাইয়া। তাহলে ভাই 400 যদি নিচে হয়, 400টা বললাম কি বেগুনি, ভায়োলেট। আচ্ছা, বেগুনির নিচে যদি হয় তাহলে আলট্রা ভায়োলেট নাম হয় না? 400 নিচে যদি হয়, ধরো 300, ধরো 200, এটা কি হবে তাহলে? এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য হলে তার নাম হচ্ছে আলট্রা ভায়োলেট। তাহলে এই আলট্রা ভায়োলেট কি কোনো কাজে লাগে? অবশ্যই কাজে লাগে। জালটাকে শনাক্তকরণে কোনটা কাজে লাগে? আলট্রা ভায়োলেট রশ্মি বা এই ধরনের তরঙ্গ দৈর্ঘ্যটা কাজে লাগে। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যটার কাজ কোথায় লাগে? ইউভি রশ্মির কাজগুলো, এটা সুন্দর করে ভাই ব্যাখ্যা করবো আর কি। ভাই এটা যদি না হইলো, বুঝলাম আপনি তরঙ্গ দৈর্ঘ্যের কথা বললেন, তাহলে কি আরও কোথাও অন্য জিনিসটা কাজে লাগে? লাগে। তরঙ্গ দৈর্ঘ্য বাইরেও আরও কিছু জিনিসপত্র, কেমিস্ট্রি জিনিসপত্র কাজে লাগে, যেমন চিকিৎসাকে যে কাজে লাগে, জৈব যৌগের রসায়নের কাজে লাগতেছে, এনএমআর এমআরআই এই টাইপের জিনিসগুলো কাজে লাগতেছে। আর ভারী শব্দের দিকে গেলাম না, সো উই উইল ডিসকাস ইট লেটার ইন আওয়ার ক্লাসরুম, রাইট? আমরা এখানে সুন্দরভাবে সবগুলো ব্যাখ্যা করবো, দেখবো, বুঝবো, জানবো, খুব মজা লাগবে তোমার, বুঝছো? হ্যাঁ, ওই যে এমআরআই মানে হচ্ছে কি একটা সাদা হাতি টাইপের আর কি, ঠিক আছে? ওই হাতিটা এত এত জিনিসপত্র খায়, হ্যাঁ, সবচেয়ে দামি খাবারটা ওই হাতিটা খায় আর কি, এমআরআই মেশিনটা। তোমাদের কারো কোনো এক্সপিরিয়েন্স আছে? ওই যে আমাদের কারো যদি সমস্যা হয়, ডাক্তার বলে একটা এমআরআই করে নিয়ে আসেন। ওই রুমে হাতিটা এত পাওয়ারফুল একটা হাতি, তো ওই রুমে ঢোকার জন্য কি বলে? বলে যে আপনার গায়ের মধ্যে যতগুলো মেটাল আছে সবগুলো মেটাল খুলে ফেলেন, খুলে ফেলে তারপরে আপনি যান আর কি। এটা বলে না? শুনে দেখো বাসায় যারা কেউ এমআরআই করছে আর কি। তো ওখানে ঢুকলে পুরো একটা সাদা অঞ্চলের মধ্যে তোমাকে ঢুকাই দেয় আর কি, শ্বেত শুভ্র জায়গায় একটা ঢুকাই দিয়েছে। ওখানে তোমার ভিতর দিয়ে যে কী কে পাস করতেছে তুমি কিচ্ছু বুঝতেছো না আর কি, মানে ম্যাগনেট পাস করে ওখান থেকে, ঠিক আছে? ম্যাগনেট, হ্যাঁ, মানে হচ্ছে এই এমটা ম্যাগনেটের সাথে কানেক্টেড আর কি, এরকম। ওখান থেকে পরবর্তী কিছু ছবি তুলে নেয় আর কি, এরকম। তো ওই হাতিটা মানে কি এমআরআই মেশিনটা, ওই মেশিনটার খাবার হচ্ছে হিলিয়াম গ্যাস, ঠিক আছে? সো হিলিয়াম গ্যাস কিন্তু আমাদের এই জন্য প্রচুর পরিমাণে লাগে যদি আমরা এই এমআরআই মেশিনটা চালাতে চাই। শুধু এমআরআইটা না, এনএমআরটার জন্য লাগে, বাট কেন লাগে, কোন কারণে লাগে, এই জিনিসগুলো জানতে হবে না? ওকে, নো প্রবলেম, ভাইয়া উইল ডিসকাস উইথ ইউ, রাইট? ওকে, এখন এইগুলো জানছি, এখান থেকে আমাদের একটা পার্ট শেষ। তুমি দেখছো আমরা অনেক জিনিসপত্র পড়ে আসছি। কেমন লাগতেছে বলো তো? কেমন লাগতেছে? আমি এই ক্লাসটা ভাবতেছি যে আমি এই ক্লাসটা হচ্ছে যে সবার জন্য ওপেন করে দিব। কি বলো তোমরা? তোমরা একটু অনুমতি দিবা যে এই ক্লাসটা মজা লাগতেছে, আমি একটা গল্প বলছি, তো আমি ক্লাসটা সবার জন্য অনুমতি করে দিব, তো মানে ওপেন করে দিব আর কি। তোমরা কি এটাতে কি বলবা? যে পেইড ব্যাচের একটা ক্লাস সবার জন্য ওপেন করে দিচ্ছে, কিছু বলবা? তোমরা যদি কিছু না বলো তাহলে আমি ওপেন করে দিতে পারি। তোমার তো টাকা পয়সা দিয়ে ক্লাস করতেছো, আর আমি হচ্ছে যে একটা এটা আমার ভালো লাগছে আর কি, বুঝছো? যাই হোক, তোমরা যদি বলো তাহলে দিব, না হলে আসলে দিব না, বাদ দিবা। এটা তাহলে এদিকে আসে, এই পর্যন্ত গেল। যাওয়ার পরে দ্রাব্যতার পার্টি আমরা আসছি আর কি, ঠিক আছে? দ্রাব্যতা। এখন ভাই এই পর্যন্ত একটা আমরা দাগ টানতে পারি
ভাইয়া এই পর্যন্ত একটা স্টোরি লাইন সাজাতে পারছে যে হাইড্রোজেনের একটা জীবন, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হাইড্রোজেন বাবাজির একটা জীবন নিয়ে শুরু করছে, জীবন নিয়ে শুরু করে 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 এই পর্যন্ত গেছে। ডান ডান ডান, কোনো সমস্যা নেই। এবার এবার আসছে দ্রাব্যতারকে। দ্রাব্যতা গেলে তো হাইড্রোজেন একা গিয়ে তো দ্রবীভূত আসলে হয় না। দ্রবণ বানাইতে গেলে দ্রাব্যতা তো আসবে পরে, আসবে কে আগে? দ্রবণ আসবে। আমরা চিনি পানির দ্রবণ পড়ছি না, লবণ পানির দ্রবণ পড়ছি না। দ্রবণ মানে কি? কোনো একটা জিনিস কোনো একটা জিনিসের মধ্যে মিক্স করতে হবে। তাহলে হাইড্রোজেন তো একা একটা জিনিস, ও তো আসলে একা মিক্সড হবে না, কার সাথে মিক্সড করতে হবে। তো তার মানে আমাদের এখানে যোগের দিকে যাইতে হবে একেবারে। আমরা নিয়ে গিয়ে মিক্সড করব, একবার মিক্সড হবে, একবার মিক্সড হবে না, একবার বেশি থাকবে, তাপমাত্রা দিলে মিক্সড হবে, এইরকম অনেকগুলো কথাবার্তা পড়াশোনা হবে। বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার কইছো কিনা? তো এখন ব্যাপারটা হলো কি, দেখো আমরা যখন এখানে দ্রবণ পড়বো, দ্রবণের প্রকারভেদ পড়বো, সব কিছু পড়বো, সব কিছু। ও আরেকটা মজার ব্যাপার তোমাদের বলি, আমরা যখন এই উপরের দিকে বর্ণালী যখন আলোচনা করবো না, তোমাদের কারো মনে আছে হ্যাঁ যে কারো একটা দিন লাইট হয়, এই যে কিছু একটা হয়, যে একটা লাইট কি হয়, ধরো এই লাইটটা ধরে নিচ্ছে আর কি এই মুহূর্তে, এটাতে ঝামেলা, এটাতে নাই, রেডিয়াম লাইট বলে একটা জিনিস তোমরা দেখছো, নিজে এক্সপিরিয়েন্স করছো। আচ্ছা এটা কথা বাদ দাও, গ্লো স্টিকের নাম শুনছো? গ্লো স্টিক, ওই যে আমরা অনেক সময় যে ললিপপ খাইতাম, একটা স্টিক যে আছে, সেই স্টিকটাকে বাঁকা করলে গ্লো করে, মানে একটা লাইট দেয়, মনে আছে এটা? হ্যাঁ, তো এইগুলো যে কেন দেয় কেন না দেয় এই ধরনের জিনিসগুলো জানতে হবে না? তো ভাই এটা আজকে এই ক্লাসে পড়াই ফেলবো, আজকে ক্লাস না মানে এই চ্যাপ্টারে পড়াই ফেলবো আর কি এটা। আচ্ছা এবার দেখবো দ্রাব্যতার মধ্যে, দ্রাব্যতাটা খুব সুন্দর করে দ্রাব্যতাটা পড়বো, দ্রাব্যতা কী জিনিস, মানে কি হয় না হয় সব দেখবো। এবার দেখবো দুইটা দ্রবণ মিক্সড করলে কখন অদক্ষেপ পড়বে, কখন অদক্ষেপ পড়বে না। মজা আছে কিন্তু, সবসময় কিন্তু দুটো দ্রবণ মিক্স করলে অদক্ষেপ পড়ে না, কিছু সময় অদক্ষেপ পড়ে, কিছু সময় অদক্ষেপ পড়ে না। এই জিনিসগুলো নিয়ে ম্যাথ করা যায়, কোন কোন কন্ডিশনে কি হয় না হয় সব জিনিসগুলো ভাইয়া পড়াই ফেলবো আর কি। পড়া হলো কোথায়? দ্রাব্যতার এখানে, বুঝছো? এখানে একটা ওই যে গুণফল আছে, দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল। হ্যাঁ, মজা হচ্ছে কি, তোমরা এরকম ভাইবো না যে ভাই আমরা তো ভেক্টরের মধ্যে পড়ছি ডট গুণন আর ক্রস গুণন, এরকম জিনিস না কিন্তু, এটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, দ্রাব্যতার গুণফল এবং হচ্ছে আয়নিক গুণফল পড়বো, সেখান থেকে আমরা তুলনা করে 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 জিনিসগুলো দেখে নেবো আর কি। আমরা তো চ্যাপ্টার শেষের দিকে চলে আসছে। এখন আমরা যে দ্রাব্যতার গুণফল যে পড়লাম, দ্রাব্যতা যে পড়লাম, অনেক জিনিসগুলো জানলাম না? জানার পরে আমরা এখানে এসে দেখবো এবার কি দুইটা মিক্সড করলে অদক্ষেপ পড়ে। আচ্ছা পরে, যেহেতু অদক্ষেপ পড়ছে তার মানে বুঝতেছে কি ওর মধ্যে কিছু একটা আছে, সেই কিছু একটা কি, কোনো একটা আয়ন আছে, কোনো একটা আয়ন আছে। ভাই আয়ন আসলো কোথা থেকে? একটা তুমি যদি লবণ নাও তার মধ্যে কি থাকবে? ক্যাটায়ন থাকবে, অ্যানায়ন থাকবে। ক্যাটায়ন থাকলে কোন ক্যাটায়ন, অ্যানায়ন থাকলে কোন অ্যানায়ন। এগুলো তাহলে দ্রাব্যতার গুণফলের সাথে সুন্দরভাবে কানেক্টেড, সুন্দরভাবে কানেক্টেড। তোমাদের কলেজে ল্যাব হবে, তোমাদের কলেজে ল্যাব হবে, কোনো কলেজে কি ল্যাব শুরু হয়েছে কিনা আই ডোন্ট নো, বাট একটু কমেন্টে জানাই দিও তো যে আসলে কোন কলেজে ল্যাব শুরু হয়েছে কিনা। ওই ল্যাবের মধ্যে মূলত এই দ্রাব্যতার গুণফলের সাথে আয়ন শনাক্তকরণ খুব সুন্দর করে বোঝানোর কথা আর কি। মানে আমার কাছে মনে হয়েছে আমি যদি এই ক্লাসটা নিতে দিত না কোনো ল্যাবের মধ্যে আর কি, কোনো একটা কলেজ যদি আমার এখন বলতো যে ভাই আপনি এসে আমার একটা কলেজে একটা প্র্যাকটিক্যাল ল্যাব ক্লাস নিয়ে দেন, আই এম অলওয়েজ ওপেন টু ডু দিস ইফ এনি কলেজ হ্যাঁ আমার ডাকে, আমি যে কোনো জায়গায় যেতে রাজি আসি। হ্যাঁ, যাওয়া আসার ভাড়াটা দিয়ে দিন, যা চলে যাবো আর কি। গিয়ে আমি হচ্ছে আমার জীবনের সেরা ক্লাসটা নিয়ে আসতাম আর কি ওইখানে, যে সুন্দরভাবে ল্যাব ক্লাসটা শিখাইতাম, তারপরে ল্যাবরেটরির মানে সুন্দরভাবে প্রসিজার মেনটেন করে 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 শিখাই ফেলতাম আর কি। গ্রেট হইতো আর কি এরকম। তোমার কাছে কেমিস্ট্রি পড়তে অন্যরকম একটা লাগতো, ঠিক আছে? মানে ওই মজাটা তুমি আসলে অন্য কথা পাবো না, আই ডোন্ট নো, বাট আমি অলওয়েজ এই ক্লাসটা নিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক, ওটা আমরা চেষ্টা করবো ক্লাসের ভিতরে একটু ওই এসেন্সটা দেওয়ার জন্য। দিয়ে 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 আমরা কী করবো, এখান থেকে আয়ন শনাক্তকরণ করবো সুন্দরভাবে, সবগুলো বিক্রিয়া করে দেখা গেলো। বিক্রিয়া কীভাবে সহজে মনে রাখবা, এক্সামে আসলে কী করবা, কেমন এমসিকিউ লিখবা, কেমন রিটেন লিখবা, সব এখান থেকে পড়াই ফেলছি আর কি। বুঝছো? আয়ন শনাক্তকরণ শেষ। এবার যাচ্ছে কোথায় আমরা, বিভিন্ন পদ্ধতি আছে, ঠিক আছে? কোন পদ্ধতি আছে? তোমার পদ্ধতি থাকবে হচ্ছে এরকম কেলাসন পদ্ধতি। কেলাসন মানে ওই যে কিছু একটা দিলা, মিশাইছো, অদক্ষেপ পড়ছে, ওই অদক্ষেপটা কি ক্রিস্টাল হবে, ক্যালাস আকারে জমা পড়বে, থাকবে, কেমনে জমা পড়বে, কতক্ষণ জমা পড়বে, কি হবে না হবে, এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। কেলাসন পদ্ধতি। ঊর্ধ্বপাতন পদ্ধতি আছে, তাপ দিলে সরাসরি সলিড থেকে নাকি গ্যাসের দিকে যায়, বাষ্পের দিকে যায়, এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হবে। তারপর হলো কি দুইটা লিকুইডই, দুইটা ধরলাম যে একটা ট্রান্সপারেন্ট লিকুইড মানে স্বচ্ছ লিকুইড, এখন দুটো স্বচ্ছ লিকুইড থাকলে কোনটা আসলে কোনটা এ কোনটা বি, এটা বের করতে হবে না? তো ওই জিনিসটা চাইলে তাপমাত্রা দিয়ে কাহিনী করে বের করা যায়, পাতন, আংশিক পাতন, এই জিনিসপত্র দিয়ে বের করতে পারবো আর কি আমরা।
সুন্দর হয়ে গেল ঘটনা। তারপরে আমরা হচ্ছে কি করতে পারি, দ্রাবক নিষ্কাশন করতে পারি। মজা আছে জিনিসটার মধ্যে। গোলাপ জল, গোলাপ জল ধরো যে নিমের নির্যাস, নিম যদি আমরা কি করলাম, নিমের পাতার মধ্যে কি আছে, লিকুইড তো কিছু আছে, এটার মধ্যে একটা দ্রাবক আছে, যে দ্রাবকটা আমাদের সুন্দর কাজে লাগতে পারে। কি করতে পারি, এটাকে সুন্দরভাবে নির্যাস করে 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 এখান থেকে আমরা কিছু ওর কেমিক্যালটা আলাদা করতে পারবো আর কি। তো ভাই কথা বাদ দাও, এই জন্য বলছি দ্রাবক নিষ্কাশন, সলভেন্ট এক্সট্রাকশন বলে ইংরেজিতে। সো এটাও ওখান থেকে তোমাকে সুন্দরভাবে পড়াই ফেলবো আর কি। সলভেন্ট এক্সট্রাকশনে কিছু ম্যাথ আছে, সো সেই ম্যাথগুলো আমি তোমাদেরকে করাই ফেলবো। দেন আমাদের কাছে ক্রোমাটোগ্রাফি আছে। সো আমাদের বইতে একটা ঝামেলা করছে কি জানো, ক্রোমাটোগ্রাফি 2টা পার্ট করে ফেলছে। একটা হচ্ছে ফার্স্ট পেপারে এখানে রাখছে, আরটা রাখছে হচ্ছে তোমার সেকেন্ড পেপারে 3rd চ্যাপ্টার শেষে গিয়ে রাখছে আর কি এরকম। তো ভাইয়া তোমাকে ক্রোমাটোগ্রাফি পার্টটা খুব সুন্দরভাবে করাই দেবে। আমার খুব ভালো লাগে ক্রোমাটোগ্রাফি, জানো মানে আমি তোমার সাথে কথাগুলো বলতেছি না, আমি কিন্তু মজা পাইতেছি, কারণ আমার ভালো লাগতেছে এই স্টোরিগুলো করতে গিয়ে। এখন ক্রোমাটোগ্রাফি তোমাকে আমি সুন্দরভাবে করাই দিতে পারবো। কেন, ক্রোমাটোগ্রাফি হচ্ছে এমন একটা টেকনিক, কোনো একটা রিয়াকশন শুরু করছো, এখন তুমি ইমিডিয়েট বুঝতে চাও যে রিয়াকশন আসলে সামনের দিকে আগাচ্ছে কি আগাচ্ছে না, 5 মিনিট পর দেখতে চাও, ঠিক আছে। এখন অনেকে আছে বলে না যে একটা রিয়াকশন করতে 5 দিন সময় লাগছে, 10 দিন সময় লাগছে আর কি, এরকম ওয়েট করে আসে, এরকম হয় না। সায়েন্টিস্টরা তো কাজ করে, এখন 5 দিনকে আমি হুদায় ঘুমায় থাকবো না, দিয়ে দেখবো একটু পরে রিয়াকশন শুরু হয়েছে কিনা। একটু পরে রিয়াকশন শুরু হয়েছে, যদি দেখি যে রিয়াকশন আগাচ্ছে, তাহলে ওয়েট করে থাকা যায় যে কবে গিয়ে শেষ হয়। মজা আছে না জিনিসটার মধ্যে। এরকম আমার মনে আছে এখনও, আই হ্যাভ এক্সপিরিয়েন্স, যে আমি ইন্ডিয়াতে যখন একটা রিসার্চের কাজে ছিলাম, আমার ল্যাবের মধ্যে আমি যখন কাজ শুরু করে দিয়েছি, তো সকালে কাজ শুরু করে দিয়েছি, ওই দিন চলছে প্রায় 24 ঘন্টার মতো আর কি কাজ চলতেছে, রিয়াকশন হয়েছে কিনা এটা টেস্ট করে দেখতাম বারবার, রিয়াকশন আগাচ্ছে কিনা। যখন দেখছি রিয়াকশন আগাচ্ছে তখন মজা লাগতো, যে রিয়াকশন আগাচ্ছে, দেখা যাক কিছুদিন পরে, কতক্ষণ পরে রেজাল্ট আসে আর কি। কথা বুঝছো? তো এই এক্সপিরিয়েন্সগুলো আমি তোমার সাথে সুন্দরভাবে শেয়ার করবো আর কি। শেয়ার করে করে আমি তোমাকে পদ্ধতি পর্যন্ত সুন্দরভাবে নিয়ে আসবো। সব নিয়ে আসা শেষ না? শেষ। নিয়ে আসার পরে এবার কাজ কি, তোমার কাছে আলাদা করে আবার একটা ক্লাস নিব, সিকিউ, এমসিকিউ অ্যান্ড এই সব কিছু দিয়ে ভাইয়া তোমাকে একটা কাজ করবে। কি কাজ করবে ভাইয়া? তোমাকে একটা জিনিস করবে, সেটা হইলো কি বলো, সেটা হইলো তোমাকে তোমার যে এক্সাম হবে কলেজে, তোমার যে কলেজে এক্সাম হবে, সেই তোমাকে এক্সামের জন্য পারফেক্টলি রেডি করে দিবে। এটাতে কিভাবে, তুমি যখন এরপরে এইচএসসি পরীক্ষা দিবা, তখন ভাইয়ার থাকবে হচ্ছে 100% মার্কস, অর্থাৎ 200-তে 200 কীভাবে পাওয়া যায়, এই চ্যাপ্টারে কি কন্ট্রিবিউশন থাকতেছে, সব কিছু ভাই এখানে তোমার নিয়ে আসতে দিতে পারে। পাশাপাশি তুমি যখন এডমিশন দিবা, এই চ্যাপ্টারে কোন টপিক থেকে কত মার্কের এমসিকিউ আসতে পারে, ঠিক আছে, কত মার্কের রিটার্ন আসতে পারে, এখানেও ভাইয়া তোমাকে 100% মার্কসের জন্য প্রিপারেশন নেওয়াই দিতে পারবে। ঠিক আছে। এডমিশনে মজার ব্যাপার তোমার সাথে শেয়ার করে রাখি, যে এডমিশনে ফিজিক্স বা ম্যাথে হয়তো বা ফুল মার্কস তোলাটা খুব কঠিন, যে কিন্তু টাফ হয়ে যেতে পারে, বাট কেমিস্ট্রিতে কিন্তু চাইলেই ফুল মার্কস তোলা যেতে পারে, বুঝছো? ধরো আমি তুলতে পারিনি, ধরে নাও, হ্যাঁ আমি তুলতে পারিনি, আসলে তুলতে পারিনি, বাট আমি তো তোমার সাথে একটা আশা রাখতে পারি না, যে আমি তোমার এমনভাবে পড়াইলাম তুমি একদম 100% মার্কস তুলছো। আমার কিন্তু এইচএসসিটা হয়েছে, বুঝছো, আমার কিন্তু এইচএসসিটা কিন্তু হয়েছে 200-তে 200 পাইছে, এরকম স্টুডেন্ট কিন্তু আমি বহুত পেয়েছি, বুঝছো? হ্যাঁ, 2-1 পাইছে, হ্যাঁ বহুত বলতে গিয়ে বলতেছে ভাই এত স্টুডেন্ট পাইছে না, এটা আসলে একটা ফাউল মার্কেটিং কথা হয়ে যাবে। বাট আমার আমি দুজনের কথা বলতে পারতেছি, তারা আসলে কি 200-তে 200 পাইছে আর কি, ডাবিতেই পড়তেছে একজন অলরেডি। ওকে, সো তার মানে হচ্ছে কি ভাই, এটা হয়, এটা পসিবল, এটা আমি পাইছি জীবনে। বাট এডমিশনে কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে ফুল মার্কস পাইছে কেমিস্ট্রিতে, এইরকমটা স্টোরিটা আমি এখনও কারোর কাছে শুনিনি। হোয়াট ইফ আমি তোমাদের কাছে শুনলাম, তোমরা যারা আমাকে একাডেমিকে পড়তেছো, এটা কিন্তু এডমিশনে বলাটা খুব চ্যালেঞ্জ, বুঝছো, এডমিশনের মধ্যে ব্যাচে। কারণ কি, যে এডমিশনে তো খুব কম সময়ে পড়াই আর কি, বাট এই একাডেমিক ব্যাচের মধ্যে খুব বেশি সময় ধরে পড়াচ্ছে আর কি, তার মানে এখানে করা ফেলাটা পসিবল। সো ভাইয়া এই টার্গেটে রেখে তোমাকে সামনে আগে দিবে আর কি। তাহলে আবার অনেকে আছে যারা মনে করতেছে যে ভাই আমি আপনার কাছে একটু পড়ে আমি একটু রেডি হতে চাই, বাট কোথায় রেডি হতে চাই, আমি হচ্ছে অলিম্পিয়াড, দেন আমি হচ্ছে যে কোনো কম্পিটিটিভ টেস্ট, ঠিক আছে, ধরুন অলিম্পিয়াড বা হ্যাকাথনের মতো কথাগুলো। ইফ আই এম নট রং, ইউ আর লিসেনিং মি, মানে এই হ্যাকাথন নামে ওয়ার্ড তুমি প্রথমবার শুনতেছো আর কি, আমি যদি ভুল না করে থাকি, ঠিক আছে। বাট হ্যাকাথনের মতো জিনিসগুলো তো ধরো তুমি চেষ্টা করলা, অংশগ্রহণ করলে আর কি। মানুষের কেমিক্যাল হ্যাকাথন কিন্তু আমরাই প্রথম করেছিলাম, একদম 100%ই বলতে পারতেছে। কেমিক্যাল হ্যাকাথন ফর এইচএসসি লেভেল স্টুডেন্টস অ্যান্ড এসএসসি লেভেল স্টুডেন্টস, ইটস এ গ্রেট জার্নি, ঠিক আছে। সো এটা যখন আমি করছি, তখন তো ভলান্টারি কাজ করছে, তখন তো আসলে আমি এখনও মার্কেটিং জানি না জন্য তো এই কথাগুলো বাইরে চলে বলতে পারতেছে না, বাট ওকে চলবে। সো এই এক্সামের জন্য রেডি করতে পারবা কিনা, আমি বলবো তোমারে এটার জন্য যে বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং দরকার,
এটার জন্য যে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, থিওরিটিক্যাল, সো সেটা তোমার কাছে হয়ে যাবে, বাট এটার জন্য লটস অফ প্র্যাকটিস দরকার পড়তেছে আর কি। সেই প্র্যাকটিসটার জন্য তোমাকে কী কী দরকার পড়বে এটা আমি তোমার ক্লাসে আবার বলবো না, এটা আমি সরি ফর দ্যাট। যদি তোমার ফার্দার লাগে ডিসকাশন যে ভাই আমি সব কিছু বুঝছি, কী কী রিসোর্স ইউজ করতে পারি, সো তুমি আমার সাথে যদি পার্সোনালি কানেক্ট করো, তুমি যদি আমাদের মেসেঞ্জারে নক করো বা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে যদি মেসেজ কমেন্ট করো, আমি তোমার হেল্প করতে পারবো, তোমার কী কী রিসোর্স পড়তে হবে আর কি এই ক্লাসগুলোর পরে, সেই রিসোর্সগুলো আমি তোমার সাথে শেয়ার করলে তুমি দেখবে যে ভালো করতে পারবে আর কি। বাট এইগুলো দিয়ে এই ক্লাসটার বেসিক অ্যান্ড থিওরিটিক্যাল পার্টে সাপোর্ট হবে, বাট আমি বলবো যে একদম ফুললি রেডি কিন্তু হচ্ছে না আর কি। সো এই চ্যাপ্টার কেমনে পড়াচ্ছি কেমনে না পড়াচ্ছি, তুমি কি আমার প্ল্যান বুঝতে পারছো?